হঠাৎ করে খুবই ইন্টারেস্টিং একটা আলাপ আলোচনা এখন বর্তমানে বাংলাদেশে চলমান। সেটা কীরকম দেখলাম যে কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এই সেনাবাহিনীর তরফ থেকে ওদের যে আইএসপিআর না কি জানি আছে না, অর্থাৎ ওরা যে ওদের নানা রকম বিজ্ঞপ্তি তারপরে নানা রকম বিষয় আশা প্রকাশ করে, আইএসপিআর না কি জানি বলে। তো ওখানে হঠাৎ করে দেখলাম যে এই প্রায় 650 মতো লোকদেরকে এই যে আশ্রয় দিয়েছিল 5 আগস্টের পরে এই যে ক্যান্টনমেন্টে, তারা জীবন হানির আশঙ্কায় ওই ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেনাবাহিনী তাদেরকে ওখানে নিরাপত্তা দিয়ে আশ্রয় দিয়েছিল। তো এটি নিয়ে অনেকে অনেক কথা এ পর্যন্ত বলা বলি করছে, বাট বিষয়টা যেহেতু সেনাবাহিনীর, অতএব এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি কেউ করে নেই। যদিও অবশ্য সবাই জানে যে সেনাবাহিনীর ওখানে অনেক লোক ছিল, আওয়ামী লীগের নেতাকর্মী তো বটেই, একই সঙ্গে ওই যে আমলা পুলিশের লোকজন, তারপরে এমনকি এই যে বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টিক্ষক, এরকম বেশ কিছু লোকজন ছিল। টোটাল 650 এরকম। তো এটা সবাই জানলে এটা নিয়ে এত বেশি মাখামাখি কেউ করে নাই বা এটা নিয়ে তেমন কাদা ছোটাছুটি কেউ করে নাই। কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে কথা নেই বার্তা নেই, একেবারে বিনা নোটিশে বজ্রপাতের মতো এই আইএসপিআর অর্থাৎ এই যে সেনাবাহিনীর যে তারা যে বিভিন্ন বিজ্ঞাপন মানে তাদের যে অধ্যাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেটা নাকি আইএসপিআর বলে, তো সেখানে হঠাৎ করে এই 650 লোকের নাম পরিচয় সেখানে তুলে ধরা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে তাদের এইটা প্রকাশ করার কি এমন ঠেকাটা পড়লো, এর প্রেক্ষাপট একটু হালকাভাবে বলতেই হবে। হঠাৎ করে আমরা যেটা দেখেছি যে বর্তমানে যে ইউনূস সরকার কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে হচ্ছে যে আরাকানের জন্য যে করিডোর দেওয়া, আর একটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বিদেশি কোন কোম্পানির কাছে নাকি তুলে দিবে। তো এই সমস্ত নিয়ে মোটামুটি তোড়জোড় হচ্ছে। তো দীর্ঘদিন ধরে একেবারে ওই যে কুম্ভকর্ণের মতো ঘুমের মধ্যে থাকা সেনাবাহিনী হঠাৎ করে দেখি গা ঝাড়া দিয়ে বলছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়, এই ধরনের কোনো কারবার তারা সহ্য করবে না। অর্থাৎ অন্য কথায় এই যে আরাকানিদের জন্য এই করিডোর অথবা এই চট্টগ্রাম বন্দরকে তারা বিদেশিদের হাতে তুলে দিবে না, এই ধরনের একটু গা ঝাড়া দিয়ে বলল। এবং একই সঙ্গে বলল কি যে মব ভায়োলেন্স করে আর কোনো জায়গায় কোনো আকাম কুকাম করা যাবে না। 9 মাস পর, এই 9 মাসের মধ্যে বহু ঘটনা ঘটে গেছে। এবং ওই 5 তারিখে বা 8 তারিখে ওই আগস্টের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলছিলেন যে আমি বাংলাদেশের দায় দায়িত্ব বুঝে নিলাম, শান্তি শৃঙ্খলা রক্ষার দায় দায়িত্ব বুঝে নিলাম। বাট গত 9 মাসে আমরা দেখি নাই যে আসলেই তারা তেমন কোনো দায় দায়িত্ব পালন করেছে। বাট হঠাৎ করে এসে এইবার বলছে যে এইবার কেউ মপ করলে তার খবর আছে, তারপরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়, এই ধরনের কোনো কারবার তারা মেনে নেবে না। বস্তুত এটা এক ধরনের মানে প্রচ্ছন্ন থ্রেট বলা যায় সরকারকে বলা, কারণ যেটা মনে হচ্ছিল যে সরকার আরাকান আর্মিকে সহযোগিতা দেওয়ার জন্য করিডোর ব্যবস্থা করবে, চিটাগাং বন্দরকে হস্তান্তর করবে, এরকম। তো এগুলো করলে যেটা মনে করা হয় আর কি, যেমন মানবিক করিডোর, যদিও ওই আরাকানের লোকজন নাকি দুর্ভিক্ষের সম্মুখীন আছে, তো ওদেরকে খাদ্য টাদ্য দিবে, ওষুধ টষুধ দিবে, এরকম শুনতে ভালোই লাগে। হ্যাঁ, কোনো জায়গায় লোকজন যদি না খেয়ে থাকে, অসুস্থ যদি হয়, তাহলে সেখানে খাদ্য বা ওষুধপত্র পাঠানো, এটা তো খুবই ভালো কথা, তাই না? কিন্তু ঘটনা তো আসলে ওরকম না। দেখা যাবে যে মানবিক করিডোর অবশেষে মিলিটারি করিডোর হয়ে গেছে, তাই না? ওই যে কি জাতিসংঘের তত্ত্বাবধানে ওখানে হলে এরপরে মানে ওটার পিছনে আমেরিকা চলে আসলো। যদি এসে বসে থামাবে কে? আমেরিকা তারপর ওইখানে এসে ঢুকে বসে যদি অস্ত্রপাতি এনে যদি এই যে আরাকান আর্মিকে পাঠানো শুরু করে, তো থামানোর তো কি বাংলাদেশে আছে বলেন? নাই তো। তো স্বাভাবিকভাবে মনে করা হয় যে এরকমই হয়তো হতে যাচ্ছে। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশ তো আসলে মায়ানমারের সাথে হয়তো যুদ্ধে লিপ্ত হতে হবে। সাধারণত একটা দেশের মধ্যে অন্য কোনো দেশের সৈন্যবাহিনী মানে ঘাঁটি গেড়ে বসা, এটা সার্বভৌমত্বের লঙ্ঘন। অন্তত বাংলাদেশের মানুষের জন্য এটা মারাত্মক লঙ্ঘন। কারণ অন্যান্য বহু দেশে আমরা দেখেছি যে আমেরিকান ঘাঁটি আছে, কিন্তু তারা কখনো বলে না তাদের দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে, কারণ তারা মনে করে যে তাদের যে সামরিক শক্তি, এইটা দিয়ে বহিঃশক্তিকে হয়তো তারা মোকাবেলা করতে পারবে না, আমেরিকার সাহায্য নেয়। যেমন ধরেন যে জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে
বেশ বড় রকমের মার্কিন ঘাঁটি আছে না, কত প্রায় 45,000 সৈন্য নাকি সেখানে ডিপ্লয়েড আমেরিকান। তো জাপান আজ পর্যন্ত বলছে নাকি যে তাতে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে? বলে নেই। কোরিয়াতে আছে এরকম অনেক বড় মার্কিন ঘাঁটি, জার্মানিতে আছে, এবং খালি জার্মানিতে কেন, ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। আজ পর্যন্ত আমরা শুনি না এরা বলছে যে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। আরে এত দূর যাই কেন, খোদ মমিন মুসলমানদের দেশ যেখানে ইসলামের পতন, সেই সৌদি আরব, সেখানেও তো আছে। তো সৌদি আরবের সরকার কোনোদিন বলছে নাকি স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন? কাতার, সেখানে বিশাল আমেরিকান ঘাট। তো এমত অবস্থায় প্রশ্ন উঠতেই পারে, তাহলে এই আরাকানের আর্মিদের মানবতার মানে করিডোর দিলে আর সেখানে যদি আমেরিকা অস্ত্রপাতি এনে ওই আরাকান আর্মিদেরকে দেয়, তাহলে আসলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হয় কিনা আমি জানি না, হয় কিনা। অন্যান্য বাংলাদেশের থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশের যখন সার্বভৌমত্ব নষ্ট হয়নি, তখন আমেরিকা এসে ঘাঁটি গেলে সার্বভৌমত্ব নষ্ট হবে এটা আমি মনে করি না। বাট আখের এটা বাংলাদেশের জন্য হয়তো মঙ্গলজনক কিছু বয়ে আনবে না, যেমনটা নাকি আমরা দেখি পাকিস্তানের ক্ষেত্রে। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সৈন্য প্রবেশ করলে পাকিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আমেরিকা তখন ওই যে মুজাহিদিন তৈরি করলো, তাই না? ওই যে আফগানিস্তানের মমিন মুসলমানদের বলে, এই তোদের দেশ নাস্তিক দখল করে ফেলছে, কাফের দখল করে ফেলছে, তোরা কি বসে থাকবি? তোরা মুসলমান না, তোরা জিহাদি না? এই কথা বলে তারপরে কি কমই মাদ্রাসা তৈরি করলো হাজারে হাজারে লাখে লাখে। তারপরে এই সময় সেখানে প্রশিক্ষণ নিয়ে প্রথমে হলো মুজাহিদিন যারা নাকি ওই রুশ সৈন্য তাড়ালো, আর পরে তো ওই একই কওমি মাদ্রাসা থেকে যে তালেবান বের হয়েছে, তাই না? এক্ষেত্রে পাকিস্তান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও অবশ্য তাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অসুবিধা নেই, তারা কোটি কোটি টাকা আয় উপার্জন করে আবার বিদেশে মজাসেই থাকে। বাট গোটা পাকিস্তান রাষ্ট্রটা এখন পুরো ছেঁড়াবেড়া হয়ে গেছে, অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে, ভিখারির দেশ হয়ে গেছে, তাই না? তো বাংলাদেশের ক্ষেত্রেও আসলে ওই রকমই ঘটবে। এখানে বস্তুত অন্যান্য দেশের মতো সুবিধা এখানে হবে না। আমেরিকার ঘাঁটি কোনো দেশে থাকলে ওই দেশটা যদি অমুসলিম হয় তাহলে তাদের কিন্তু অনেক উন্নতি হতে পারে। যেমন জাপান বা কোরিয়া, এখানে কিন্তু আমেরিকান ঘাঁটি আছে, সিঙ্গাপুর, এটা কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, কারণ কালচারালি কোনো সমস্যা না। এই সমস্ত দেশগুলা খুব সহজেই আমেরিকার কালচারকে গ্রহণ করছে। ফলে হচ্ছে কি, তাদের সৈন্যবাহিনী থাকলে তাদের যেমন ক্ষতিও হয় নাই, একই সঙ্গে আমেরিকা এই সমস্ত দেশকে প্রচুর অর্থনৈতিক সুবিধা দিয়েছে, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে। যে কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইটা পারমাণবিক বোমার আঘাত খাওয়ার পরেও এই জাপান কিন্তু শীর্ষ অর্থনৈতিক দেশ, তাই না? কোরিয়ার অবস্থাও তাই। কিন্তু কোনো মুসলিম দেশের পক্ষে সেটা সম্ভব না, কারণ মুসলিম দেশে আমেরিকা ঘাঁটি গাড়লে হয় উল্টোটা। কারণ আমেরিকার কালচার তো মুসলমানদের পছন্দ না, তারা ইহুদি নাসারা কাফের, তাই না? তাদের কালচারকে এরা গ্রহণ করবে। উল্টে আমেরিকার ঘাঁটি কোনো জায়গায় থাকলে সেখানে মুমিন মুসলমানরা সারাক্ষণ লেগে থাকে পিছনে। যাই হোক, যে কথা থেকে এত কথা চলে আসলো, ওই যে বলছিলাম যে আইএসপিআর 650 জনের তালিকা তারা প্রকাশ করে দিয়েছে। তো তার মধ্যে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, তৎকালে যে প্রধান বিচারপতি ছিলেন তার নামও কিন্তু এখানে আছে। অর্থাৎ 5 আগস্টে শেখ হাসিনার পতনের সাথে সাথে এই বিচারপতি গিয়ে কিন্তু ওই ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়। অথচ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান না থাকা সত্ত্বেও ওই হাইকোর্টের এই প্রধান বিচারপতির রেফারেন্স নিয়ে নাকি অতঃপর এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং উনি প্রধান উপদেষ্টা হন। তো এ নিয়ে একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে প্রধান বিচারপতি যদি তখন 5 তারিখের পর যদি উনি ওই ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে থাকেন, তাহলে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে প্রধান উপদেষ্টা হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন? তাহলে এই রেফারেন্সটা কে দিল? প্রধান বিচারপতি তো দিতেই পারেন না, তাই না? তাহলে এই যে রেফারেন্সের কথা বললে এই যে সরকার গঠিত হয়েছে, তাহলে ঘটনাটা কি? অর্থাৎ এ নিয়ে অনেকে বলার চেষ্টা করছে যে এইটা একটা জালিয়াতি। অর্থাৎ আদৌ কোনো রেফারেন্স কিছুই না, হয় রেফারেন্স নিজেরাই তৈরি করে প্রধান বিচারপতিরা তো স্বাক্ষর জাল করে বসিয়েছে, অথবা আদৌ এটা কোনো দেয়ই নেই, এমনি মৌখিক বলা হয়েছে মাত্র, এবং এর উপরে ভিত্তি করেই এই অন্তর্বর্তীকালীন সরকার চালু হয়ে আসছে। এখন তাহলে এই যে এই সেনাবাহিনীর আইএসপিআর কেন এটা প্রকাশ করলো যখনই এই করিডোর ইস্যু অথবা এই বন্দর ইস্যু নিয়ে যখন সরকারের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হলো,
তবে এই সরকার যে আসলে কোনোভাবে বৈধ না এটাই আসলে বোঝানোর জন্যে এই তালিকাটা প্রচার করে দিয়েছে, এটাই হচ্ছে অনেকে বলার চেষ্টা করছে এবং এটা নিয়ে কিন্তু অনেকে ভিডিও তৈরি করছে। এখন আসল ঘটনা তো আর আমরা জানি না, তবে এই প্রশ্নটা তো রয়েই যায় বা এটা তো আসলেই খুব ইন্টারেস্টিং ব্যাপার। প্রধান বিচারপতি যদি ওই ক্যান্টনমেন্টে থাকেন তাহলে উনি রেফারেন্স দিলেন কখন? আর যদি সেটা না দিয়ে থাকেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে বৈধতা কী? সাংবিধানিকভাবে বৈধতা তো নাই, কারণ সংবিধানে তো এটা নাই। আবার এই সরকার বলছে তারা নাকি সাংবিধানিকভাবে সরকার গঠন করছে। তো সংবিধানে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নাই, তো তখন আবার বলা হচ্ছে যে ওই প্রধান বিচারপতির রেফারেন্স এটা, তো প্রধান বিচারপতি তো তখন পালায় আছেন, তো উনি রেফারেন্স দিলেন কখন? খুবই ইন্টারেস্টিং ব্যাপার না? তাহলে সেনাবাহিনীর এই আইএসপিআর এই তথ্যটা প্রকাশ করে দিয়ে আসলে কি এটাই বুঝাতে চাচ্ছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কোনোই বৈধতা নেই, একেবারে জবরদস্তি করে ক্ষমতায় বসে আছে? মনে তো হচ্ছে সেরকমই, তাই না? জানি না ঠিক এটাই বোঝানোর জন্য তারা এই কাজটা করছে কিনা, অর্থাৎ সেনাবাহিনী এই কাজটা করছে কিনা। বাট এই কাজটা করার প্রেক্ষাপটে কিন্তু অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।